এখন আমরা দেখব ধারা 14তে কি বলা হয়েছে। সৎ উদ্দেশ্যে এখতিয়ারবিহীন আদালতে মামলা দায়ের করলে, শুধুমাত্র মূল মামলা এবং আপিল সৎ উদ্দেশ্যে এখতিয়ারবিহীন আদালতে দায়ের করলে এবং বিচারাধীন থাকলে উক্ত দিনগুলো তামাদি মেয়াদ গণনায় বাদ দিতে হবে। এখানে সৎ উদ্দেশ্যে বলতে সরল বিশ্বাসে বা ভুল করে এই বিষয় দুটিকে বোঝানো হয়েছে। অর্থাৎ কেউ যদি সরল বিশ্বাসে বা ভুল করে এখতিয়ারবিহীন আদালতে মামলা দায়ের করে সেক্ষেত্রে কী হবে সেই বিষয়ে এখানে আলোচনা করা হয়েছে। এখানে এই ধারাটি শুধুমাত্র মূল মামলা এবং আপিল করার ক্ষেত্রে প্রযোজ্য হবে। বিষয়টি খুব সহজ, সেটি হচ্ছে যে কোনো ব্যক্তি যদি ভুলবশত কোনো একটি মোকদ্দমা সে দায়ের করে কোনো আদালতে, কিন্তু দেখা যায় যে পরবর্তীতে ওই আদালতের ওই মোকদ্দমার বিচার করার এখতিয়ার নাই, তাহলে সেই ক্ষেত্রে যে কয়দিন ওই আদালতে মোকদ্দমাটি বিচারাধীন ছিল ওই দিনগুলো তামাদি মেয়াদ গণনা হতে বাদ দিতে হবে। অর্থাৎ যখন আদালত জানতে পারবে যে এই মোকদ্দমার বিচার করার এখতিয়ার তার নাই, তখন ওই আদালত মোকদ্দমাটি অবশ্যই সঠিক এখতিয়ার সম্পন্ন আদালতে দায়ের করার জন্য ফেরত দিবেন এবং ফেরত দেওয়ার পর বাদী যখন সঠিক এখতিয়ার সম্পন্ন আদালতে ওই মোকদ্দমাটি দায়ের করতে যাবে তখন তামাদি মেয়াদ গণনার সময় এই এখতিয়ারবিহীন আদালতে যেই সময়টুকু অতিবাহিত হয়েছে সেই সময়টুকু তামাদি মেয়াদ গণনা হতে বাদ দিয়ে দিবে। এখানে আমাদেরকে দুটি বিষয় মনে রাখতে হবে যে 14 ধারা, এই ধারাটি শুধুমাত্র মূল মামলা ও আপিলের ক্ষেত্রে প্রযোজ্য হবে। আচ্ছা, আমরা একটি উদাহরণ নিয়ে আলোচনা করি, তাহলে বিষয়টি খুব পরিষ্কার হবে। ক ক্ষয়ের বিরুদ্ধে একটি সম্পত্তি নিয়ে দেওয়ানি মামলা দায়ের করেছে সহকারী জজ আদালতে। ক মামলার মূল্যমান দেখিয়েছে 2 লক্ষ টাকা। আমরা জানি যে 2 লক্ষ টাকা পর্যন্ত সহকারী জজের এখতিয়ার, 2 লক্ষ টাকার অধিক হলে তা চলে যাবে সিনিয়র সহকারী জজ আদালত। তো তারপর মামলাটি 2 মাস সহকারী জজ আদালতে বিচারাধীন থাকার পর বিবাদী পক্ষের আবেদনে আদালত যাচাই করে দেখল মামলার মূল্য প্রকৃতপক্ষে 2,50,000 টাকা। এমত অবস্থায় সহকারী জজ আদালত অবশ্যই মামলাটি সঠিক এখতিয়ার সম্পন্ন আদালতে দায়ের করার জন্য ফেরত দিবে। সঠিক এখতিয়ার সম্পন্ন আদালতে মামলাটি দায়ের করার সময় তামাদি গণনা হতে এই 2 মাস বাদ দিতে হবে। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে ক একটি মোকদ্দমা দায়ের করেছে সহকারী জজ আদালতে। সহকারী জজ আদালতের এখতিয়ার হচ্ছে 2 লক্ষ টাকা পর্যন্ত এবং ক তার মামলার মূল্যবান দেখিয়েছে 2 লক্ষ টাকায়। কিন্তু যখন মামলাটি চলছে তখন বিবাদী পক্ষ আবেদন করেছে যে এই সম্পত্তির মূল্য বা মামলার মূল্য 2 লক্ষ টাকা নয়, বরং 2 লক্ষ টাকার বেশি রয়েছে। তো আদালত এই আবেদনটি যাচাই করে দেখেছে যে এই মামলার প্রকৃত মূল্য হচ্ছে 2,50,000 টাকা। এখন 2,50,000 টাকা যদি মামলার মূল্যমান হয় সেক্ষেত্রে অবশ্যই সহকারী জজ আদালত এই মামলার বিচার করতে পারবে না, তার সেই এখতিয়ার নেই। তো তখন এই আদালত এই মোকদ্দমাটি অবশ্যই ফেরত দিবে সঠিক এখতিয়ার সম্পন্ন আদালতে দায়ের করার জন্য। তো 2,50,000 টাকা মূল্যের মোকদ্দমা বিচার করার এখতিয়ার রয়েছে সিনিয়র সহকারী জজ আদালতের। তো যখন সিনিয়র সহকারী জজ আদালতে ক মোকদ্দমাটি দায়ের করতে যাবে তখন তামাদি মেয়াদ গণনা করা হবে এবং এই যে সময়টুকু ক এর নষ্ট হলো যে সহকারী জজ আদালতে সে দায়ের করেছিল, এই আদালতে যেই 2 মাস সে অতিবাহিত করেছে এই 2 মাস সময় তামাদি গণনা থেকে বাদ দিয়ে তারপরে তামাদি মেয়াদ গণনা করতে হবে। ধারা 15তে বলা হয়েছে কার্যধারা স্থগিত থাকলে, কোনো আদালত কর্তৃক কোনো কার্যধারা স্থগিত রাখা হলে অথবা অন্য কোনো আইন দ্বারা বিচার কার্যে নিষেধাজ্ঞা থাকলে উক্ত দিনগুলি তামাদি মেয়াদ গণনায় বাদ দিতে হবে। বিষয়টি অত্যন্ত সহজ, সেটি হচ্ছে যে আমি যদি কোনো একটি আদালতে একটি মামলা করার অধিকারী হই এবং যদি আদালতে মামলা করতে যাই, তো মামলা করতে গিয়ে যদি দেখি যে আমার এই মোকদ্দমাটি দায়ের করা যাচ্ছে না, আদালত আমার এই মোকদ্দমা এখন গ্রহণ করবে না, অথবা আমার এই মোকদ্দমা অন্য কোনো আইন দ্বারা এই মোকদ্দমা দায়েরের উপরে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তো সেক্ষেত্রে যতদিন পর্যন্ত আমি এই মোকদ্দমা দায়ের করতে পারবো না, আমার এই মোকদ্দমা দায়েরের উপর নিষেধাজ্ঞা থাকবে বা বিচার কার্যে নিষেধাজ্ঞা থাকবে, ততদিন
তামাদি মেয়াদ গণনা হতে বাদ দিতে হবে। একটি উদাহরণ নিয়ে আলোচনা করি, বিষয়টি পরিষ্কার হয়ে যাক। ক একটি দেওয়ানি মামলা দায়ের করার অধিকারী হয়েছে, কিন্তু মামলা করতে গিয়ে দেখলো এই মামলাটি দায়েরের ক্ষেত্রে এই মুহূর্তে নিষেধাজ্ঞা রয়েছে। 6 মাস পর এই নিষেধাজ্ঞা উঠে যাবে এবং চাইলে তখন ক মামলাটি দায়ের করতে পারবে। মামলা করার সময় তামাদি মেয়াদ গণনায় এই 6 মাস বাদ দিতে হবে। এখানে ক মামলা দায়ের করতে পারেনি, তার মামলা দায়েরের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। 6 মাস পরে এই নিষেধাজ্ঞা উঠে যাবে, তখন ক চাইলে মামলা দায়ের করতে পারবে। তো এই যে 6 মাস তার মোকদ্দমা দায়েরের উপর নিষেধাজ্ঞা থাকলো, এই 6 মাস তামাদি মেয়াদ গণনা হতে বাদ দিতে হবে। ধারা 17-তে বলা হয়েছে মামলা করার অধিকার লাভের পূর্বে মৃত্যুর ফলাফল। যে ক্ষেত্রে কোনো ব্যক্তি জীবিত থাকলে একটি মামলা বা দরখাস্ত করার অধিকারী হতো, সেই ক্ষেত্রে উক্ত অধিকার সৃষ্টি হওয়ার পূর্বেই সে মৃত্যুবরণ করলে তার আইনানুগ প্রতিনিধি উক্ত মামলা বা দরখাস্ত দাখিল করার যোগ্যতা সম্পন্ন হওয়ার সময় থেকে তামাদি মেয়াদ গণনা শুরু হবে। খুব সহজ একটি ধারা, সেটি হচ্ছে যে কোনো ব্যক্তি যদি মামলা করার অধিকারী হয় তাহলে সে অবশ্যই মামলা দায়ের করবে, কিন্তু মামলা দায়ের করার যোগ্যতা সম্পন্ন হওয়ার আগেই যদি সে মারা যায় তাহলে কি হবে? তাহলে ওই ব্যক্তির মৃত্যু হলেও তার অধিকারের মৃত্যু হবে না, তার অধিকার ঠিকই বেঁচে থাকবে। তো ওই ব্যক্তির যেই বৈধ প্রতিনিধি রয়েছে সেই প্রতিনিধির উপরে অধিকারটি চলে যাবে এবং সেই প্রতিনিধি মোকদ্দমা দায়ের করতে পারবে। এখন যদি সেই বৈধ প্রতিনিধি যোগ্যতা সম্পন্ন না হয়, তাহলে যতদিন পর্যন্ত যোগ্যতা সম্পন্ন হবে না, অর্থাৎ যোগ্যতা সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত সময়টুকু তামাদি মেয়াদ গণনা থেকে বাদ দিতে হবে। একটি উদাহরণ নিয়ে আলোচনা করি। করিম সাহেব তার 2 সন্তান রহিম ও রেশমাকে রেখে মারা গেলেন। এখানে তার রেখে যাওয়া সম্পত্তি রহিম ও রেশমা ওয়ারিশ সূত্রে মালিকানা পাবে। আচ্ছা, খুব সহজ। করিম একজন ব্যক্তি, সে কিছু সম্পত্তি রেখে মারা গিয়েছে এবং তার 2টি সন্তান, একটি ছেলে একটি মেয়ে, রহিম ও রেশমা। কিন্তু রহিম একাই উক্ত সম্পত্তি বিক্রি করে দিয়েছে, অর্থাৎ যেহেতু রেশমা করিমের সন্তান, রেশমা সম্পত্তির অংশ পাবে, কিন্তু রহিম রেশমাকে অংশ না দিয়ে সে একাই উক্ত সম্পত্তি বিক্রি করে দিয়েছে। এখন এই কার্যাবলীর ফলে রেশমার অধিকার খর্ব হয়েছে এবং সে অবশ্যই মামলা করার অধিকারী হলো। আচ্ছা, এখানে দেখি কি বলা হয়েছে। ফলে রেশমা তার অধিকার থেকে বঞ্চিত হলো। এখানে রেশমা মামলা করার অধিকার প্রাপ্ত হয়েছে, কিন্তু রেশমার বয়স 16 বছর। আচ্ছা, এখন রেশমা মামলা করার অধিকারী হলেও তার বয়স যেহেতু 16 বছর, সে মামলা দায়ের করতে পারবে না। তাই মামলা করতে চাইলে তাকে 2 বছর অপেক্ষা করতে হবে। এখানে 17 বছর বয়সে রেশমা মারা গেল। আচ্ছা, তাহলে মামলা করার যখন অধিকারী সে হয়েছে তার 1 বছর পরে সে মারা গেল, অর্থাৎ মামলা দায়ের করার জন্য যে যোগ্যতা সম্পন্ন হওয়া দরকার তা সে হতে পারেনি, তা হওয়ার আগেই সে মারা গিয়েছে। অর্থাৎ বিষয়টি হচ্ছে যে রেশমা বেঁচে থাকলে মামলা করার অধিকারী হতো, কিন্তু সে যেহেতু বেঁচে নেই তাহলে সে আর মামলা দায়ের করতে পারছে না। এখন তার যদি কোনো বৈধ প্রতিনিধি থাকে সে মামলা দায়ের করতে পারবে। আচ্ছা, দেখি এখানে কি বলা হয়েছে। মারা যাওয়ার সময় রেশমা একটি সন্তান রেখে গেল। আচ্ছা, যদি সন্তান সে রেখে যায় তাহলে সেই সন্তান হচ্ছে বৈধ প্রতিনিধি। এখানে দেখা যাচ্ছে রেশমা বেঁচে থাকলে মামলা করার অধিকারী হতো, যেহেতু সে মারা গিয়েছে কাজেই তার সন্তান যখন সাবালক হবে তখন থেকে তামাদি মেয়াদ গণনা শুরু হবে। খুব পরিষ্কার বিষয়টি যে রেশমা মারা গিয়েছে কিন্তু তার একটি সন্তান বেঁচে আছে, সেই সন্তান হচ্ছে তার বৈধ প্রতিনিধি, সেই সন্তান মামলা করার অধিকারী হয়েছে, কিন্তু সে সন্তানও নাবালক। এখন সেই সন্তান যখন সাবালক হবে তখন সে মামলা দায়ের করবে, যখন সাবালক হবে তখন থেকে তামাদি মেয়াদ গণনা শুরু হবে। 18 ধারায় বলা হয়েছে প্রতারণার ফলাফল। ক্ষতিগ্রস্ত ব্যক্তি যেদিন সর্বপ্রথম প্রতারণার কথা জানতে পারবে অথবা কোনো দলিল গোপন করা হয়ে থাকলে ক্ষতিগ্রস্ত ব্যক্তি সর্বপ্রথম যেদিন দলিলটি উপস্থাপন করতে পারবে বা অন্য পক্ষকে সেটি উপস্থাপন করাতে বাধ্য করতে পারবে সেদিন থেকে তামাদি মেয়াদ গণনা করতে হবে। আচ্ছা, বিষয়টি খুব সহজ। সেটি হচ্ছে যে ব্যক্তির অধিকার খর্ব হয়েছে সেই ব্যক্তি
সর্বপ্রথম যখন সে জানতে পারবে তার অধিকার খর্ব হয়েছে, তার সাথে প্রতারণা করা হয়েছে, সেদিন থেকে তামাদি মেয়াদ গণনা করতে হবে। আবার যদি কোনো একটি বিশেষ দলিল, যেই দলিলের মাধ্যমে প্রতারণা করা যাবে সেরকম কোনো দলিল যদি গোপন করা হয়ে থাকে, তো সেই দলিলের কারণে ক্ষতিগ্রস্ত ব্যক্তি যেদিন সেই দলিলটির ব্যাপারে জানতে পারবে বা সেই দলিলটি উপস্থাপন করতে পারবে, অথবা যারা গোপন করেছে তাদের দ্বারা উপস্থাপন করতে বাধ্য করতে পারবে, সেদিন থেকে তামাদি মেয়াদ গণনা শুরু হবে। 19 ধারায় বলা হয়েছে লিখিতভাবে স্বীকারোক্তির ফলাফল। কোনো বিষয়ে তামাদের মেয়াদ শেষ হওয়ার পূর্বেই লিখিতভাবে স্বাক্ষর করে দায় স্বীকার করলে নতুন করে তামাদির সময় শুরু হয়। লিখিত স্বীকারোক্তিতে কোনো তারিখ দেওয়া না হলে উক্ত তারিখ বা সময় সম্পর্কে মৌখিক সাক্ষ্য দেওয়া যাবে, কিন্তু বিষয়বস্তু সম্পর্কে মৌখিক সাক্ষ্য দেওয়া যাবে না। আচ্ছা, বিষয়টি খুব সহজ। সেটি হচ্ছে যে কোনো ব্যক্তির যদি দায় থাকে এবং সেই দায়টি যদি সে লিখিতভাবে স্বীকার করে, তাহলে যেদিন সে লিখিতভাবে দায় স্বীকার করলো সেদিন থেকে তামাদি মেয়াদ নতুন করে গণনা করতে হবে। যদি সে লিখিত দায় স্বীকারে কোনো তারিখ দেওয়া না থাকে, তাহলে সেক্ষেত্রে ওই তারিখের ব্যাপারে মৌখিক সাক্ষ্য দেওয়া যেতে পারে, কিন্তু কোনোভাবে বিষয়বস্তু সম্পর্কে মৌখিক সাক্ষ্য দেওয়া যাবে না। এখানে আমাদের মনে রাখতে হবে যে তামাদি মেয়াদ শেষ হওয়ার পর এই ধারাটি কার্যকর নয়, অর্থাৎ তামাদি মেয়াদ থাকতেই যদি লিখিতভাবে দায় স্বীকার করা হয় তাহলে সেটি গ্রহণযোগ্য হবে এবং নতুন করে তামাদি মেয়াদ গণনা শুরু হবে। কিন্তু যদি এমন হয় যে তামাদি মেয়াদ অনেক আগেই চলে গিয়েছে, তাহলে নতুন করে দায় স্বীকার করলে আর তামাদি মেয়াদ গণনা শুরু হবে না। একটি উদাহরণ নিয়ে আলোচনা করি। ক খয়ের কাছে 5 লক্ষ টাকা পায়, কিন্তু খ টাকা পরিশোধ করছে না। খুব সহজ। এখন মামলা করার জন্য কয়ের কাছে তামাদি মেয়াদ রয়েছে 3 বছর। আচ্ছা, আমরা জানি যে যে কোনো টাকার মোকদ্দমা এর তামাদি মেয়াদ হচ্ছে 3 বছর, অর্থাৎ ক খয়ের কাছে 5 লাখ টাকা পায়, খ টাকা পরিশোধ করছে না। এখন ক মামলা করতে চায়। এখন মামলা করার জন্য কয়ের কাছে অবশ্যই 3 বছর সময় হাতে রয়েছে। তো দেখা গেল 2 বছর পর ক মামলা দায়ের করতে গেলে খ লিখিতভাবে দায় স্বীকার করলো এবং 1 লক্ষ টাকা পরিশোধ করলো। আচ্ছা, অর্থাৎ 2 বছর যখন পার হয়ে গেল তখন ক দেখলো যে না, টাকা পাওয়ার আর কোনো সম্ভাবনা নেই, আমি তামাদি মেয়াদের ভিতরেই মোকদ্দমা দায়ের করতে চাই। তো মামলা যখন করতে গিয়েছে ক, তখন খ এসে কয়ের কাছে লিখিতভাবে দায় স্বীকার করেছে এবং পাওনা 5 লক্ষ টাকার মধ্যে 1 লক্ষ টাকা পরিশোধও করেছে। তো এখানে যেই তারিখে লিখিতভাবে খ দায় স্বীকার করেছে সেই তারিখ থেকে আবার নতুন করে তামাদি মেয়াদ গণনা শুরু করতে হবে। তো যতবার এভাবে টাকা পরিশোধ করবে এবং লিখিতভাবে দায় স্বীকার করবে, ততবারই তামাদি মেয়াদ নতুন করে গণনা শুরু হবে। 20 ধারায় বলা হয়েছে ঋণ পরিশোধ বা সুদ প্রদানের ফলাফল। অর্থাৎ ঋণ বা সুদের ক্ষেত্রে তামাদির মেয়াদ শেষ হওয়ার পূর্বেই আংশিক ঋণ বা আংশিক সুদ পরিশোধ করলে নতুন করে তামাদির সময় শুরু হয়। বিষয়টি অত্যন্ত সহজ। এটি অনেকটা 19 ধারার সাথে মিল রয়েছে। এখানে বলা হয়েছে যে কেউ যদি কারো কাছে টাকা পায় বা সুদ পায়, সেক্ষেত্রে তামাদি মেয়াদ শেষ হওয়ার আগেই যদি কিছুটা ঋণ বা কিছুটা সুদ পরিশোধ করা হয়, তাহলে যেই দিন ঋণ বা সুদ পরিশোধ করা হলো সেই দিন থেকে নতুন করে তামাদি মেয়াদ গণনা শুরু হবে।